ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমাদের দৈনন্দিন জীবনে খাদ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। খাবার ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারবো না। তাই প্রত্যেক দিন প্রতিটি মানুষের চাই খাবার। কিন্তু গোটা বিশ্বের নিরিখে আমরা এটা বলতেই পারি বা দাবি করতেই পারি যে এখনও সব মানুষের কাছে খাবারের বা খাদ্যের সমবন্টন হয় না। প্রচুর মানুষ তারা প্রায় প্রতিদিন অনাহারে আছেন, এটা সমীক্ষা বলে। প্রতি বছর 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়। ভারতবর্ষে প্রথম খাদ্য দিবস পালন করা হয়েছিল 1981-র 16ই অক্টোবর। আজকে আমরা এই বিশ্ব খাদ্য দিবস নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করব, জানব যার কাছ থেকে ডক্টর গোপাল চন্দ্র দে, প্রাক্তন অধ্যাপক, পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। নমস্কার। 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 প্রথমেই একটু জানব শুরুর কথা, যে কেন এই খাদ্য দিবস শুরু হয়েছিল বা এই খাদ্য দিবসের উদ্দেশ্যটা কি? খাদ্য ও কৃষি সংস্থার প্রতিষ্ঠা দিবস হল 1945 এবং তার সেই 16ই অক্টোবর। এই দিনটিকে সম্মান জানিয়ে বিস্তারিতভাবে উদযাপনের জন্য বিভিন্ন সংস্থা যারা মানব জীবনের খাদ্য, পুষ্টি ও আয় সম্পর্কে সচেতন ও সচেষ্ট তারা ব্রতী হয়েছেন বিশ্ব খাদ্য দিবস হিসেবে দিনটি পালন করতে। এবছরের বিশ্ব খাদ্য দিবসের চিন্তাভাবনার কেন্দ্রবিন্দু হল বিশ্ববাসী মানবদের খাদ্য সরবরাহ এবং ক্রমক্ষীয়মান বিশ্বের কৃষি উৎসের যত্ন নেওয়া, যা পরিবেশ রক্ষার পাথেয়। এবছরের থিম কি? এবছরের প্রধানত যেটা রাষ্ট্রপুঞ্জের সরকারিভাবে ঘোষিত হয়েছে গত 22শে নভেম্বর 2013 এবং এর পর থেকে আমাদের সম্মিলিতভাবে নানা বিষয় গৃহীত হয়েছে। দেখা যাচ্ছে গোটা পৃথিবীতে প্রায় 2.5 লক্ষ মিলিয়ন মানুষ গরিব দেশে খাদ্য ও কৃষির উপর নির্ভর করে আছে এবং যার মধ্যে প্রায় 1.5 মিলিয়ন বেঁচে আছে ক্ষুদ্র জোত জমি ও ভূমিহীন হিসাবে। তাদের খাদ্যের নিরাপত্তা দেওয়ার জন্যে আমরা গোটা ভারতবর্ষ মিলে এই দিনটিকে স্বাগত জানাচ্ছি। এবছরের যে থিম ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফ্যামিলি ফার্মিং, এই যে একটা পারিবারিক কৃষি ব্যবস্থার কথা বলা হচ্ছে, উল্লেখ করা হচ্ছে, তার মধ্যে কোন ধরনের কৃষক সমাজের কথা সাধারণত ভাবা হয় এবং কেন একটা এরকম বিষয় বাছা হয়েছে এবছর? মোটামুটিভাবে আমাদের গোটা পৃথিবীব্যাপী যে ধরনের কৃষক সমাজ রয়েছে তাতে মাঠের ফসলের কৃষক ছাড়াও মৎস্যজীবী, পশুপালক এবং বন সংরক্ষণ ও বন পালক এরাও আছেন এবং ভূমিহীন কৃষক সমাজ আছেন, আদিবাসীরা আছেন, অর্থাৎ সামগ্রিকভাবে দরিদ্র পরিবারের অন্তর্ভুক্ত বিভিন্ন পেশাজাত সকলেই আছেন এবং এমনকি যারা সমুদ্রে মাছ ধরেন, নদীতে মাছ ধরেন, তারাও এর মধ্যে রয়েছেন। সেই কারণেই কি এরকম একটা পারিবারিক কৃষি ব্যবস্থার উপরে মূলত জোর দেওয়া হয়েছে? এই পারিবারিক কৃষি ব্যবস্থার উদ্দেশ্য বা দূরদর্শিতারা কোথায় লুকিয়ে আছে? মোটামুটিভাবে দেখা গেছে প্রত্যেকটা পরিবারে এক এক বিষয়বস্তু নিয়ে চাষাবাদ বা সংগ্রহ বা সংরক্ষণ এগুলো চলে আসছে। তারা সেই ব্যাপারে অনেকখানি দক্ষ হয়ে উঠছে। সুতরাং তাদেরকে যদি কোনোভাবে সাহায্য করা যায় আর্থিকভাবে প্রক্রিয়াকরণ সম্পর্কে, তাহলে দেখা যাচ্ছে তাদের অনেক বেশি উৎকর্ষতা বাড়ছে। সেই দিকগুলো ভাবনা চিন্তা করে এবং প্রধানত গরিবদের সাহায্য করলে আমাদের বিশেষ যে জনগোষ্ঠী তারা কিন্তু সমস্ত দিকগুলোই
বাঁচিয়ে তুলবে। এবং মোটামুটিভাবে আমরা জানি এটা বিশ্বের একটা গবেষণা থেকে দেখা গেছে যে গরিব লোকেদের শোষণ করে যে ধন গড়ে উঠেছে তার ভিত্তিতে শাসন চলছে বিশ্বব্যাপী। এখন ঠিক তার উল্টো দিক, অর্থাৎ গরিব দিকে কি করে আমরা বাঁচিয়ে তুলতে পারি, ফিডব্যাক, সেই ব্যাপারটাতে এখন নজর দেওয়া হচ্ছে। এবং সেটার কতকগুলো বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, যেমন হলো কৃষির প্রধান যে উৎসগুলি তার উপর পরিবারের সম্পূর্ণ অধিকার যেন থাকে, অর্থাৎ স্থানীয়ভাবে জমি, জল বা যে সমস্ত প্রাকৃতিক উৎস, তাতে বন হোক, নদী হোক, তার উপরে যেন অধিকার থাকে। সব রকম স্ত্রী পুরুষ নির্বিশেষে মজুরের যোগান হবে পরিবার থেকে, অর্থাৎ বাইরে থেকে কোনো কিছু না নিয়ে। খামারের সাথে পরিবারের নিবিড় বন্ধন, পরিবারের প্রয়োজনীয় খাদ্য, পশুখাদ্য, তন্তু, জ্বালানি এবং অর্থের যোগান হবে সেই খামার থেকে। পারিবারিক কৃষি খামার হবে আশ্রয়, বড় হওয়ার স্থান, স্বাস্থ্য ও শিক্ষার ভিত্তি, ফলে প্রবহমান কৃষির জন্মভূমি। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতে এটা কতটা কার্যকরী হবে বলে আপনার মনে হয়? ভারতেরও যে পরিস্থিতি সেটা বিশ্বের থেকে আলাদা কিছু নয়, তবে যেটা এখানকার প্রত্যেক অবস্থার অনুযায়ী তার আবহাওয়া, তার মাটি, সমস্ত কিছু পরিবর্তিত। আজকে মোটামুটিভাবে যেমন পাহাড়ে চাষ হয়, সমুদ্রে চাষ হয়, সমভূমিতেও চাষ হয়, তবুও আমাদের লক্ষ্য যাতে প্রত্যেকটি কৃষক পরিবার সে যে জিনিসের মধ্যেই থাকুক তার যাতে স্বাচ্ছন্দ্য ফিরে আসে, স্বনির্ভর হয় এবং এই চাষবাসটা যাতে সচল থাকে, সেই দিকগুলো লক্ষ্য রাখা। কারণ আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যৎ প্রজন্ম চাষে যেতে চাচ্ছে না, কিন্তু এই ফ্যামিলি ফার্মিংয়ে এগুলোর গুরুত্ব বেশি। এমন কিছু দেশ এবং সম্প্রদায় আছে পরিবারের অন্তত একজন কৃষিকাজ করবেন, অন্যেরা ব্যবসা করতে পারেন, অন্য কোনো প্রফেশন বা তার মেধাতে যেতে পারেন, কিন্তু একজন চাষবাস দেখবেন। এরকম গোষ্ঠী, ফ্যামিলি, দেশ, ইটালির কিছু জায়গায় এরকম নিয়ম নীতি প্রবর্তিত আছে। সুতরাং ফ্যামিলি নির্ভর বা পরিবার নির্ভর হলে এখানে কৃষক পরিবারের সেতুবন্ধন হয় অতীত, বর্তমান এবং ভবিষ্যতের। এখানে অভিজ্ঞতা, জ্ঞান ও সম্পদ আহরিত হচ্ছে। এর মাধ্যমে জনগোষ্ঠীর সংস্কৃতি বিকশিত, রক্ষা ও উৎকর্ষিত হচ্ছে। সামগ্রিক গ্রাম্য পরিবেশের আর্থসামাজিক অবস্থার চালচিত্র ক্রমশ উন্নতি হচ্ছে। পারিবারিক কৃষি খামার ভূপ্রকৃতির বৈশিষ্ট্য বহন করে চলেছে। সুতরাং এই দিকগুলো দেখলে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের গুরুত্ব অনেকখানি। এবং ভারতবর্ষের মধ্যে দেখা যাচ্ছে যে ক্ষেত মজুরদের বা ক্ষুদ্র চাষির সংখ্যা বা শতকরা হিসাব প্রায় ৮০ এবং আরও যত দিন যাচ্ছে জমির ভাগাভাগির ফলে আরও সংখ্যা দিন দিন বাড়ছে। তাহলে এই যে ক্ষুদ্র কৃষকের সংখ্যা বাড়ছে, সেখানে আমরা কি করতে পারি? এখানে ফ্যামিলি ফার্মিং করলে প্রত্যেকের খাদ্য, পুষ্টি এগুলো আমাদের হবে, আয়ের একটা ব্যবস্থা হবে। সুতরাং সুস্বাস্থ্য সম্পদ নিয়ে মানুষ বেঁচে থাকতে পারবে। এই চিন্তাভাবনার মধ্যে তার সঙ্গে জড়িয়ে আছে নানা যে সমস্ত ফার্মিং সিস্টেম বলা হচ্ছে, অর্থাৎ জৈব চাষ, চিরস্থায়ী চাষ ব্যবস্থা ইত্যাদিগুলো। এবং এখানে অন্যান্য যে কৃষি ব্যবস্থা রয়েছে, অর্থাৎ যেমন হলো বিভিন্ন রকমের চুক্তি চাষ বা রাসায়নিক চাষ যেগুলো আজকাল বলা হচ্ছে, সেইগুলোর থেকে আজকে দেখা যাচ্ছে এই পারিবারিক কৃষি ব্যবস্থা অনেক উন্নত এবং অনেক স্থায়ী। সুতরাং তার উপরে একটা ছোট্ট কথা এখানে একটু জুড়তে চাই যে পরিবেশের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে এই পারিবারিক কৃষি ব্যবস্থা কতটা ভূমিকা পালন করতে পারে? যেখানে যে ব্যবস্থা আজও চলছে সেটা সেইখানকার
যে বাস্তুতন্ত্র সেই অনুযায়ী সৃষ্টি হয়েছে, অর্থাৎ যেখানে লবণাক্ত মাটি সেখানকার ফসল নির্বাচিত হয়েছে সেখানকার পরিবেশে, আবার পাহাড়ি অঞ্চলে অন্য ধরনের, যে লাল কাঁকুরে মাটির অঞ্চলে অন্য ধরনের। সুতরাং সেই অবস্থাগুলো অনুযায়ী যে কৃষি ব্যবস্থা সেগুলো কিন্তু তৈরি হয়ে আছে। এমনকি কোন জীবজন্তু সেখানকার সুবিধা অনুযায়ী হবে, তার উৎপাদনশীল কীরকম হবে, বিশালতা কেমন হবে, এগুলো সব অলরেডি নির্ধারণ হয়ে আছে। সেই নির্ধারিত জিনিসগুলোকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া, এই হচ্ছে আমাদের আন্তর্জাতিকভাবে প্রচেষ্টা। একটা বিশেষ দিনকে অর্থাৎ 16ই অক্টোবরকে চিহ্নিত করা হচ্ছে বিশ্ব খাদ্য দিবস হিসেবে। একটু আগে আপনি একটা সমীক্ষা বললেন বা একটা সার্ভে রিপোর্ট আমাদের সামনে তুলে ধরলেন যে এখনও অনেক মানুষ অনাহারে আছেন। তো এই বিশেষ দিনটা পালনের মধ্যে দিয়ে আমরা কিভাবে এই ফুড সিকিউরিটি আনবো সব মানুষের জন্য? শুধু একটা দিনেই কি সীমাবদ্ধ থাকবে নাকি সারা বছর ধরেই সেটা প্রবাহিত হবে? এটাকে আমরা সব জিনিসের প্রতীক বলি এবং এর জন্য আন্তর্জাতিক যে সমস্ত সংস্থা রয়েছে তারা একটা লোগো তৈরি করেছেন, অর্থাৎ যেটা দেখে আমরা নির্দিষ্ট করতে পারবো যে হ্যাঁ এইটা একটা, এবং বিশ্বজুড়ে এই যে ভাবনা, সেই ভাবনা কিন্তু চতুর্দিকে ছড়ানো হচ্ছে। এবং ভারতবর্ষেও যেটা 1981 সালে এটা সূচনা হয়েছে, সুতরাং সেই দিকগুলো, ভাবনাগুলো বিভিন্ন দেশে গ্রহণ করা হয়েছে। যে মিটিংয়ে বা যে পরিবেশে এগুলো হয়েছে, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন, মন্ত্রী ছিলেন এবং নানা সম্প্রদায় ছিলেন যারা এটাকে সানন্দে গ্রহণ করেছেন। সুতরাং একটা বার্তা সকলের কাছে পৌঁছানো, এটার জন্যেই একটা দিনকে ধরা, কারণ প্রত্যেক দিন তো উৎসব করা যায় না। সুতরাং সেই উৎসবের নাম দিয়ে তাকে সার্বিকভাবে গ্রহণ করতে একটা নির্দিষ্ট দিনকে বেছে নেওয়া হয়েছে এবং সেটাই গুরুত্বপূর্ণ দিন। আমাদের আলোচনার একদম শেষে একটা ছোট্ট বার্তা আপনার কাছ থেকে চাইবো বা দিতে বলবো সমস্ত দর্শকদের, যে অনেক সময় আমরা বলি, যেহেতু এটা এবছরের বিষয় নয় তবুও খুব প্রাসঙ্গিক, যে আমাদের ফুড ওয়েস্টেজ হয় অনেক রকম, সেটাকে কিভাবে রাখা যায় বা কিভাবে এই ব্যালেন্সটা করা যায়, যে খাবার বাঁচিয়ে যারা খাবার পাচ্ছেন না তাদের মধ্যে বিলিয়ে দেওয়া। এটার একটা নর্মাল বড়লোকই বলেছেন, ল্যান্ড সেভিং এগ্রিকালচার, গ্রেন সেভিং অ্যানিম্যাল হাজবেন্ডারি, অর্থাৎ জমি বাঁচিয়ে কৃষি আর খাদ্যশস্য বাঁচিয়ে পশুপালন, এটা একটা চিন্তা। খুব সুন্দর কথা। আরেকটা হচ্ছে আমাদের যে খাদ্য যেগুলো হচ্ছে, ওয়েস্টেজ হচ্ছে অনেক রকমের। তৈরি খাদ্য নষ্ট হচ্ছে নানা হোটেলে খাবার নিমন্ত্রণের মধ্যে, আমাদের উৎসবে। আবার হচ্ছে দানা শস্য আমাদের যে গুদামে রাখা হয় সেখানেও প্রচুর নষ্ট হচ্ছে সংরক্ষণের অভাবে। আবার কিছু মাঠে নষ্ট হচ্ছে। সুতরাং নষ্টের প্রকৃতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া, আমাদের মাঠে নিতে হবে, আমাদের যে গোডাউনে নিতে হবে, এবং আমাদের যে নিমন্ত্রিত অতিথিজনকে খাওয়ানোর সময় যে অপব্যয় এবং যে নষ্ট হচ্ছে, এই দিকগুলো প্রত্যেক জায়গায় আমাদের নজরদারি করতে হবে যেন নষ্ট না হয়। একদিকে অভুক্ত জনগোষ্ঠী, আর একদিকে অতিভোজে আবার অসুস্থ হওয়া, তার মধ্যে একটা ব্যালেন্স করা। ধন্যবাদ। আজকের আলোচনায় আমরা অনেক কিছুই শুনলাম ডক্টর গোপাল চন্দ্র দে'র কাছ থেকে। খুব সুন্দর করে উনি বুঝিয়ে বলেছেন। সবাই মিলে যদি আমরা একটু সচেতন হই তাহলে কিন্তু খাদ্য সুরক্ষার ব্যাপারে আমরা একটা নিশ্চিত কথা বলতে পারবো যে সব মানুষের মধ্যে আমরা আগামী দিনে সমানভাবে খাদ্য বন্টন করতে পারবো। এই নাও আর কিছু বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ,
কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান। আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। নমস্কার, ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ফসল মাঠ থেকে তোলার পর তাকে যদি আমরা বীজ হিসাবে ব্যবহার করতে চাই বা যদি বীজ হিসাবে নাও ব্যবহার করি, নানা কারণে তাকে কিছুদিনের জন্য গোলাজাত করে রাখতে হয়। তো সেই গোলাজাত করা যখন হয় ফসলকে, তখন কিন্তু অনেক রকমের সমস্যা দেখা দেয়। বিভিন্ন পোকার আক্রমণ হয়, নানা রকমভাবে ক্ষতি হতে পারে ফসলের। সেক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নেব বা সেই সমস্যার সমাধান আমরা কিভাবে করব, সেই প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করব। বিশেষ করে আলু এবং ধানকে মাঠ থেকে তোলার পর তাকে কিভাবে যথাযথভাবে গোলাজাত করে সংরক্ষণ করব, সেই প্রসঙ্গে আলোচনা করব। সেই প্রসঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের মধ্যে রয়েছেন বর্ধমান জেলার সহকৃষি অধিকর্তা, বীজ সংশোধকরণ শ্রী বিশ্বজিৎ মণ্ডল। বিশ্বজিৎদা, স্বাগত। নমস্কার। প্রথমে যেটা জিজ্ঞেস করবো যে গোলাজাত ফসলের ক্ষতির কথা আমরা বললাম, অর্থাৎ মাঠ থেকে তোলার পর কতগুলো সাবধানতা অবলম্বন করে তাকে যখন গোলাজাত করলাম, তখন মানে কি কি ক্ষতি হতে পারে বা কিভাবে ক্ষতিটা হয়? ঠিক, গোলাজাত ফসলের যে মূল যে ক্ষতিগুলো হয় সেগুলো ঘটায় সাধারণত বিভিন্ন ধরনের পোকা, রোগের জীবাণু এবং ইঁদুরের আক্রমণের জন্যই মূলত এই ক্ষতিগুলো হয়ে থাকে। এরা সাধারণত দুভাবে ক্ষতি করে। কোনো কীটপতঙ্গ বা ইঁদুর ফসল তারা নিজেদের বাঁচার জন্য খেয়ে নেয়, ফলে ফসলের পরিমাণ কমতে থাকে। আবার এদের আক্রমণে অনেক সময় ফসলের গুণগত মানেরও কিন্তু পরিবর্তন ঘটে যায়। যেমন কি, যে পোকা খাওয়ার পর যে অবশিষ্ট যে অংশ পড়ে থাকলো বা পোকার যে খোলস পড়ে থাকলো, বা যদি ইঁদুরের আক্রমণ ঘটে, তাহলে ইঁদুরের লোম, মল, মূত্র এই সমস্ত ফসলের সঙ্গে মিশে গিয়ে সেই ফসলটি কিন্তু ব্যবহারের অনুপযুক্ত হয়ে ওঠে। এবং এদের আক্রমণ ঘটে যাওয়া এই সমস্ত সঞ্চিত ফসল অনেক সময় মানুষের কিন্তু স্বাস্থ্যহানিও ঘটাতে পারে, অর্থাৎ স্বাস্থ্যের পক্ষেও কিন্তু বিপজ্জনক হয়ে উঠতে পারে। তো এই ক্ষতির মাত্রা মানে কীরকম হতে পারে, মানে কোনো হিসেব আছে কি যে এতটা ক্ষতি হলো বা এতটা ক্ষতি হলে আমরা সাবধানতা নেব? এই ক্ষতির মাত্রা যে কোনো পর্যায় পর্যন্ত পৌঁছাতে পারে। দেখা যায় প্রায় 4% থেকে শুরু করে যদি ঠিকঠাকভাবে যদি না রাখা হয়, এই ক্ষতির মাত্রা কিন্তু 100% পর্যন্ত পৌঁছে যেতে পারে। তার মূল যে জায়গাটা, কৃষক বন্ধু যখন মাঠে চাষ করেন তখন তিনি কিন্তু অত্যন্ত সজাগ থাকেন যাতে করে ভালো ফসলের ভালো ফলনটা পাওয়া যায়। কিন্তু যে মুহূর্তে তার মাঠের ফসল ঘরে পৌঁছে এলো, কোথায় যেন যত্নের একটু ঘাটতি ঘটে। ঠিক সেই সুযোগেই কিন্তু এই সমস্ত কীট পতঙ্গ, ইঁদুর এদের আক্রমণে ফসলের প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যায়। আমরা একটা সমীক্ষায় দেখছিলাম যে ভারতবর্ষে যে পরিমাণ খাদ্য উৎপাদন হয় তার প্রায় 10% কিন্তু এই ঠিকঠাকভাবে সংরক্ষণ না করার জন্য নষ্ট হয়ে যেতে পারে। আপনি ভাবুন, সারা ভারতবর্ষে যে পরিমাণ খাদ্য উৎপন্ন হয় তার 10% মানে কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য উপাদান, প্রায় 25 থেকে 30 মিলিয়ন টন শুধুমাত্র সঠিক সংরক্ষণের অভাবে নষ্ট হয়। আর এই যে পরিমাণ খাদ্য নষ্ট হয় তার প্রায় 2.5% নষ্ট হয় আপনার শুধুমাত্র কীটপতঙ্গের জন্য, এবং আর 2.5% নষ্ট হয় আপনার ইঁদুরের আক্রমণের জন্য। তো এই যে পোকার কথা আপনি বললেন, বিষয়টা পোকা মানে ধানের ক্ষেত্রে কি কি ধরনের মানে পোকার আক্রমণ হতে পারে বা ধানের গোলায় কি কি পোকা ক্ষতি করে? ঠিক, ধানের গোলায় সাধারণত 4 ধরনের পোকা আক্রমণ ঘটে থাকে। আমি যদি খুব সহজ ভাষায়, কৃষক বন্ধুদের ভাষায় পোকাগুলোর নামকরণ করি, তাহলে সুরুই পোকা, খাপড়া পোকা, কেড়ি পোকা আর চালের মথ। এই 4টি কিন্তু মূলত আমাদের এই এলাকাতে ধানের গোলায় বা ধান যেখানে সংরক্ষণ করে রাখা হয় সেখানে এরা আক্রমণ করে।
আচ্ছা, কোন কোন পোকার কি কি ধরনের লক্ষণ, মানে কৃষক বন্ধুরা কি বুঝতে পারেন যে এই লক্ষণ দেখে যে এই পোকার আক্রমণ হয়েছে, সেটা যদি একটু লক্ষণগুলো বলেন। ঠিক, খুব ভালো বলেছেন। কৃষক বন্ধুদের কাছে খুবই পরিচিত শুরুই পোকা, যেটাকে কৃষক বন্ধুরা বলে থাকেন, ঝালরযুক্ত, এদের ডানাটা অনেকটা ঝালর দেওয়া টাইপের, না, যেটা দেখে সহজেই বোঝা যায়। আর এদের আক্রমণে একটা অদ্ভুত পদ্ধতি আছে, এরা দানার ঠিক মাঝে আক্রমণ করে, দুই প্রান্তকে ছেড়ে মাঝে ফুটো করে ঢুকে পড়ে এবং দানার ভিতরটাকে এরা খেতে থাকে। আর চালের মথ যেটা বলছিলাম, চালের মথের একটি অদ্ভুত বৈশিষ্ট্য আছে, এরা ফসলের যে অবশিষ্ট অংশ যেটা গুঁড়ো হয়ে যায় বা ভাঙা ফসল, ভাঙা ধান, এদেরকে নিয়ে আঠা দিয়ে একটা শক্ত টানেলের মতো তৈরি করে, তার মধ্যে এরা বাস করে। যদি চালের মথের আক্রমণ ঘটে তাহলে দেখা যায় যে সমস্ত ধান বা চাল গোলায় রয়েছে সেখানে কিন্তু দলা পাকিয়ে যায়, কৃষক বন্ধু ভাষায় ডেলা পাকিয়ে গেছে। আর কেরি পোকাকে তো সহজেই চেনা যায়, বেশ শক্ত পুষ্টালো দেখতে, মাথায় একটা সুরের মতো রয়েছে। আর যেটা কথা বলছিলাম খাপড়া বিটিল বা খাপড়া পোকা, এর বৈশিষ্ট্য হচ্ছে যে এ ধানের যে ভ্রূণ অংশ নিচের দিকে, সেই অংশটিতে কিন্তু আক্রমণ করে। খাপড়া পোকার যদি আক্রমণ খুব অল্প মাত্রায় থাকে তাহলে কৃষক বন্ধুরা তো ধানকে জলে ডুবিয়ে পরীক্ষা করেন যে ধান পুষ্ট কি অপুষ্ট নয়, সেক্ষেত্রে ধান কিন্তু ভেসে ওঠে না, ধান ডুবেই থাকে। কিন্তু যেহেতু খাবড়া পোকা ধানের ভ্রূণ অংশটাকে খেয়ে ফেলে, ফলে আপাতভাবে ধানটা ভালো দেখতে লাগলেও তার থেকে কিন্তু আর কোনো গাছ পরবর্তীতে চারা আর বের হয় না। ফলে এই চারটে পদ্ধতি যদি কৃষক বন্ধু মাথায় রাখেন, সুড়ুই পোকার ক্ষেত্রে মাঝে আক্রমণ, মথের ক্ষেত্রে ধানের ডেলা পাকিয়ে যাওয়া, খাবড়ার ক্ষেত্রে শুধুমাত্র ভ্রূণ অংশটা নষ্ট হয়ে যাওয়া, আর এইগুলি দেখলেই কৃষক বন্ধু সহজেই বুঝতে পারবেন যে কোন প্রকার আক্রমণ ঘটেছে। বিশ্বজিৎদা, ফসল যখন মাঠে থাকে আমরা বলি যে মানে অর্থনৈতিক চৌকাঠ সীমা পেরোলো, আমি এই কটি ধানের গুছি দেখে বুঝতে পারবো। হ্যাঁ, তো সেরকমই কিন্তু আমরা জানি যে ধানের গোলায় যখন ধান থাকে তখন তারও নিশ্চয়ই একটা হিসেব আছে যে এরপরে রাসায়নিক ওষুধ আমরা প্রয়োগ করব, কিন্তু তার আগে আমরা সবসময় জানি বা আমরা সবসময় বলি কৃষক বন্ধুদের যে ঘরোয়া পদ্ধতি আছে, জৈবিক পদ্ধতি আছে, যাতে এটাকে দমন করা যায়। সেরকম কোনো পদ্ধতি আছে কি? ঠিকই, আপনি যে জায়গাতে বলতে চাইছেন, অর্থাৎ সাবধানতা নিতে হবে। হ্যাঁ, সাবধানতা, প্রতিকারের থেকে সাবধানতা যদি প্রথম থেকে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, একেবারে। ফলে আমাদের যদি যে জায়গা থেকে সংক্রমণটা আসতে পারে, আমরা যদি একটু সেগুলো ভেবে নিই, মূলত দুভাবে সংক্রমণটা আসে। আমরা একটা বলি হিডেন ইনফেস্টেশন, অর্থাৎ মাঠ থেকেই সংক্রমণটা চলে আসছে। মাঠে কোনো একটা পোকার আক্রমণ ঘটেছিল, কৃষক বন্ধু ঠিকঠাক পরিচর্যা করেননি, সেখান থেকেই পোকার ডিম বা কীরা আপনার গোডাউনে পৌঁছে গেল। আর হতে পারে ক্রস ইনফেস্টেশন, অর্থাৎ কিনা আপনি যে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে নিয়ে এলেন, যে ট্রাক্টর বা যে গরুর গাড়ির মাধ্যমে নিয়ে এলেন, সেখান থেকে সংক্রমণ ঘটতে পারে। অথবা আপনার যে গোডাউনে আপনি ধানটি রাখছেন সেটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করেননি, সেখান থেকে আবার পরবর্তীতে সংক্রমণ ছড়িয়ে এলো। ফলে ঘরোয়া পদ্ধতির কথা যদি বলেন, আপনি প্রথমেই লক্ষ্য করতে হবে মাঠ থেকে যেন নিরোগ আমি ফসলটাকে আনতে পারি। আমরা যদি একটু পিছন দিকে পিছিয়ে যাই, দেখব আগে কৃষক বন্ধুরা ঠিক বর্ষার আগে তাদের যে গরুর গাড়িতে করে ধানটা আনতো, সেটিতে কিন্তু আলকাদরা দেওয়ার একটা প্রচলন ছিল। এর একটা বড় ভালো কাজ ছিল কি, যে ওখানে যে সমস্ত প্রকার সংক্রমণটা ছিল সেটা কিন্তু তাতে নষ্ট হয়ে যেত। কৃষক বন্ধুর কাছে এমন একটা সময় আসে যখন মাঠেও খুব একটা কাজ থাকে না, আবার গোডাউনেও পুরো ফাঁকা হয়ে আছে। এই সময় গোডাউনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, যত ফাটল আছে সেই ফাটলগুলোকে বন্ধ করতে হবে। পরবর্তীতে হয়তো আলোচনা হতে পারে রাসায়নিক কৃষি বীজ দিয়ে যদি গোডাউনটিকে বন্ধ করে রেখে দেওয়া যায়, সেক্ষেত্রেও তার ধোঁয়াতেও কিন্তু এই সমস্ত পোকামাকড়গুলো মারা যেতে পারে। আর ঘরোয়া পদ্ধতিতে যেটা অবশ্যই করতে হবে, আর্দ্রতাটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। আর্দ্রতা বোঝার সহজ উপায় কি, ধানের বস্তার মধ্যে পুরো হাত ঢুকিয়ে দিন, মুঠো করে ধান তুলে নিয়ে ওপরে ছেড়ে দিন। যদি হাত থেকে সমস্ত ধান আপনার পড়ে গেছে, তার অর্থ হচ্ছে যে আর্দ্রতা ধানের মধ্যে রয়েছে সেখানে পোকার আক্রমণ ঘটবে না। যদি হাতে ধান আটকে থাকছে, অর্থাৎ কিনা ধানের রস জমে গেছে কৃষক বন্ধুর ভাষায়, তো সেটিকে তখন একবার রোদে দিতে হবে। আর্দ্রতাটাকে কমিয়ে দিলেই কিন্তু পোকার সংক্রমণ অনেক ক্ষেত্রেই স্বাভাবিকভাবেই কিন্তু কমে চলে আসে। এছাড়াও কৃষক বন্ধুরাই ব্যবহার করেন ধানের বস্তার মধ্যে নিমের পাতা, নিশিন্দা যে গাছের পাতা, এমনকি যে লবঙ্গ, সে লবঙ্গ যদি ধানের বস্তায় দিয়ে রাখা হয়, তাতেও বিভিন্ন পোকার আক্রমণ একদিকে যেমন কমে,
ঠিক তেমনি পিঁপড়ের যে আক্রমণটা ঘটে সেটাও কিন্তু কমে যায়। আচ্ছা, কৃষি বিষের কথা বললেন, সেটা একটু সংক্ষেপে শুনে নেব, কিভাবে আমরা দেবো, কি পরিমাণে দেব? ঠিক, কৃষি বিষ সাধারণত আমরা এখন সহজলভ্য যে গোডাউনের জন্য যে কৃষি বিষগুলো ব্যবহার করি, অ্যালুমিনিয়াম ফসফাইড জাতীয় যে ট্যাবলেটগুলো কিনতে পাওয়া যাচ্ছে, 3 গ্রামের ট্যাবলেট পাওয়া যায়। প্রতি বস্তাতে একটি করে দিয়ে বস্তার মুখকে বেঁধে রাখতে হবে 3 দিনের জন্য। যদি বড় কোনো কন্টেনার হয়, গোডাউন টাইপের হয়, তাহলে প্রতি টন বীজের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ফসফাইডের এরকম ট্যাবলেট 2খানা ট্যাবলেট ব্যবহার করতে হবে। আর যদি গুঁড়ো কীটনাশক ব্যবহার করেন তাহলে প্রতি কুইন্টালের 200 গ্রাম হারে গুঁড়ো বিষ, গুঁড়ো কীটনাশক যেগুলো কিনতে পাওয়া যাচ্ছে পাউডার আকারে, সেগুলো মিশিয়ে যদি রাখা যায় তাহলে কিন্তু ধানের গোলায় যে সমস্যা তার থেকে মুক্তি পাবো। তবে আরেকটা কথা এখানে একটু উল্লেখ করে নিতে চাই, যদি সম্ভব হয় গোডাউনের দেওয়ালে ক্লোরোপাইরিফস বা ম্যালাথিয়ন জাতীয় 1 লিটার ওষুধ 100 লিটার জলে গুলে নিয়ে প্রতি 100 বর্গমিটারে 3 লিটার করে ছড়িয়ে দিয়ে যদি গোডাউনটাকে 3 দিন এয়ার টাইট করে রেখে দেওয়া যায়, বাতাস বন্ধ রাখা যায়, তাহলে কিন্তু সেখানে সমস্ত পোকাই নির্মূল হয়ে যাবে। আচ্ছা, আপনি ইঁদুরের কথা একটু আগে বললেন, ঠিক এই প্রসঙ্গে আগে আসি যে ইঁদুরের যদি আক্রমণ হয় তখন আমরা কিভাবে ব্যবস্থা নেব? ইঁদুরের আক্রমণে যেটা করতে হবে কি, মাঠে আক্রমণ হলে সাধারণত একা কিছু করা যায় না, দলবদ্ধভাবে অবস্থা নিতে হবে। যদি কৃষক বন্ধু নিজস্ব গোডাউনে এই ঘটনাটি ঘটে থাকে তাহলে যেটা ঘরোয়া পদ্ধতির কথা বলছিলেন, ইঁদুরের জন্য যেটা করতে হবে কি, মাচায় ধানটা রাখুন। যদি এইটা যদি বেস হয়, মাচাটা যেন একটু এগিয়ে থাকে, যাতে করে ইঁদুর সরাসরি গোলাতে না আসতে পারে। আর ইঁদুরে যদি গর্ত দেখতে পারেন, সেক্ষেত্রে 2 ধরনের বিষ আমাদের কাছে রয়েছে। জিঙ্ক ফসফাইড জাতীয় তীব্র বিষ যেটা রয়েছে, সেটি আটা, গুড়, 40 ভাগ আটা, 1 ভাগ বিষ আর 3 ভাগ গুড় মিশিয়ে বড়ি করে নিয়ে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে রাখুন গোডাউনে, তাতে ইঁদুর মারা যাবে। তবে এই ইঁদুর কিন্তু অত্যন্ত এদের সংবেদনশীল, একটু যদি গন্ধ পেয়ে যায় তাহলে বিষ খাবে না। আচ্ছা, আলুর ক্ষেত্রে আমি জিজ্ঞেস করবো একদম খুব সংক্ষেপে যে আলুর সংরক্ষণের ক্ষেত্রে প্রধান কোন জিনিসটা মাথায় রাখবে? দেখুন, কৃষক বন্ধুরা আলু তো সংরক্ষণ করছেনই, শুধু একটা কথাকে একটু মাথায় রাখতে হবে, তারা মাঠে যে হিপ করে রাখছেন, স্তূপ করে রাখছেন, ওপরে ছায়া রাখছেন, মাঝে শুধু একটুকু পদ্ধতি পরিবর্তন ঘটিয়ে একটু ফুটো ফুটো পাইপকে একটা মাঝে ঢুকিয়ে রাখতে হবে। আচ্ছা, তাতে কি হবে, ভিতরে যে আর্দ্রতা যে পরিবেশটা তৈরি হবে, সেই আর্দ্রতাটাটুকু যদি বেরিয়ে যেতে পারে, কৃষক বন্ধু যেভাবে হিপ করে রাখছেন, তাতে কিন্তু প্রায় 4 মাস আলুকে সাধারণ তাপমাত্রাতে রাখা যাবে। আপনি যে কথা বলছিলেন আমায়, যে আলু চাষের মূল যে সমস্যাটা হয়, যে তাপমাত্রার ওপরে উঠলে পরে আলু পচে যায়, সেটি আসতে অনেকটাই দেরি লাগে। মূল সমস্যাটা হয় স্প্রাউটিংয়ের। তার জন্য সিপিআইসি একটি কেমিক্যাল প্রতি কুইন্টালে 2.5 গ্রাম যদি জলে গুলে মিশিয়ে নিয়ে স্প্রে করে দেওয়া যায়, তাহলে কিন্তু আলুর কল বা স্প্রাউট যেটা, সেটা বের হয়ে আসবে না। বিশ্বজিৎদা, অনেক ধন্যবাদ। খুব ছোট্ট সময় আমরা একটা খুব সুন্দর আলোচনা শুনলাম। ফসল তোলার পর যখন তাকে মানে গুদামজাত করা হচ্ছে বা তাকে যখন গোলায় রাখা হচ্ছে, ধান হোক, সেটা আলু হোক বা যে ধরনের ফসলই হোক, যেটাকে আমরা বীজ হিসাবে পরবর্তীকালে ব্যবহার করব, সেটা কিন্তু খুব খেয়াল রাখার একটা বিষয় রয়েছে, আমরা বুঝতেই পারলাম আলোচনা থেকে। দেখবেন কৃষক বন্ধুরা যারা চাষ করেন তারা যেন এটা সবসময় মাথায় রাখবেন, তীরে এসে না তরি রবে। আরে ভাই হলকু, বীজ, কীটনাশক, সার, এত খরচের ব্যবস্থা কোত্থেকে? আরে খরচের চিন্তা কোথায়, আমার কাছে আছে এই কিষাণ ক্রেডিট কার্ড। কার্ড? ব্যাংক থেকে জারিয়ে কার্ড দিয়ে কৃষক নিজের সীমা পরিমাণ টাকা যে কোনো সময় বার করতে পারে, চাষবাসের সামগ্রীও যে সময় কিনতে পারে। ভাই হলকু, আমার জন্য একটা ক্রেডিট কার্ডের বন্দোবস্ত করে দাও না। আরে কিষাণ ক্রেডিট কার্ডের জন্য কাছাকাছি কোনো ব্যাংকে গিয়ে যোগাযোগ করো আর পাও প্রচুর লাভ। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।